আরএসএস কে বহুবার মানে ব্যান করা, বয়কট করা, এই ধরনের এই স্ট্রাগলগুলো তো আপনাদেরকে ফেস করতে হয়েছে। বলুন তো, খবরের কাগজে আরএসএস এর নামে ভালো কথা কখনো পড়েছেন? না। কোনো টিভিতে প্রাইম টাইমে আরএসএস সম্পর্কে একটা ভালো প্রোগ্রাম কোনোদিন দেখেছেন? তা সত্ত্বেও আমরা বৃহত্তম সংগঠন হয়েছি। তার কারণ কি বলুন তো? আপনি ব্যক্তি জীবনে আরএসএসকে দেখেছেন, একটা মানুষ তার নিজের পাড়ায় আরএসএসকে দেখেছে, বলেছে সাম্প্রদায়িক। আরে একটা মুসলমান ছেলে অসুস্থ হয়েছে, তাকে হাসপাতালে ভর্তি করার জন্য সারা রাত ধরে আরএসএস এর ছেলেটা রাত জেগেছে। আরএসএস এর যা যা টিভিতে বলে, কাগজে পড়ে, ব্যক্তিগতভাবে একজন আরএসএস এর লোককে তারা কখনো তা দেখেনি। প্রচার করে বা আরএসএস এর নামে কিছু বলে এরা কিছু লাভ করতে পারেনি। না, আমরা তো সেই জন্য এখন আলাদা করে বাড়তি করে এটাকে ফোকাস করছি সেই জন্য। কিন্তু ন্যাচারালি আমি বুঝতে পারছি যে এত বছর ধরে মানে এটা হয়ে আসেনি, মানুষ যা পড়ে সেটা বিশ্বাস করে না, এটা হয়ে আসেনি। ইনফ্যাক্ট আমরা যখন কেরিয়ার শুরু করেছি, আমরা যখন সাংবাদিকতা শুরু করেছি, আমি বহুবার বলেওছি এর আগে, তখন হিন্দু শব্দটাকে বলা হতো সাম্প্রদায়িক। হিন্দু শব্দ লিখবে না, মানে খবর কাগজের ক্ষেত্রে আর টেলিভিশনের পরবর্তীকালেও তাই দেখেছি। না, আমার প্রশ্নটা একই জায়গায় রইল যে বেসিক যে জিনিসগুলো আমার মনে হচ্ছে এখন এইভাবে এই জায়গা থেকে সাংবাদিক হিসেবে, যে যখন খবর ফ্যাক্ট চেক করতে গিয়েছি, যখন আরও পড়াশোনা করেছি, ভুল অপব্যাখ্যা করা হয়েছে। আপনাদের কি মনে হচ্ছে যে সেই জিনিসগুলোকে এবার অন্তত মানে একটুখানি হয় সিলেবাসে বা কোথাও আলোচনাতে মানে একটু করে নিয়ে হিন্দু শব্দটা মধ্যে কোনো লজ্জার কিছু নেই। রবীন্দ্রনাথ ঠাকুর নিজে বলেছেন পরিচয় গ্রন্থে আত্মপরিচয় বলেছেন, হিন্দু, আমি হিন্দু, সেটা বলতে যদি আমার লজ্জা হয় তাহলে আমার কিছু করার নেই, তাহলে আমাকে পাস্টে যেতে হবে, অতীতে যেতে হবে। আর সেখানে গিয়ে লড়াই করার মতো আমি উকিলও পাবো না, আপিল করার লোকও পাবো না। তাই আমার জাতিগত পরিণামই হিন্দু, এটার মধ্যে লজ্জার কিছু নেই। অটল বিহারী বাজপেয়ীজি খুব ভালো একটা কথা বলতেন যে এই দেশটা সেকুলার, এই দেশে অন্য কোনো ধর্মের মানুষ সুরক্ষিত থাকবে, সেটা কোনো পলিটিক্যাল পার্টির জন্য নয়, সেটা বিজেপির জন্য বা কংগ্রেসের জন্য নয়। হিন্দু মেজরিটি বলে এখানে যতদিন হিন্দু মেজরিটি থাকবে, 85% মানুষ হিন্দু, ততদিন আপনি নিশ্চিন্ত থাকুন যে কোনো ধর্মের মানুষের, কোনো সংখ্যালঘু মানুষের কোনো রকমের উৎপীড়ন হবে না। হিন্দু যদি সংখ্যাগুরু না থাকে, যেমন বাংলাদেশে হয়েছে, তখন যারা সংখ্যালঘু মানুষ তাদের উপরে উৎপীড়ন হবে। সাম্প্রতিক সময়ে বেশ কিছু চেঞ্জেস আমরা দেখছি ঝড়ের গতিতে। কিছু আগের সরকারের ভয়ঙ্কর কিছু বিকৃতি রেকটিফিকেশনও দেখলাম। সেটা হচ্ছে যুবভারতী ক্রীড়াঙ্গনের বাইরে সেই দুখানা পাওয়ালা মূর্তি থেকে শুরু করে, আর মেসির এত বড় 70 ফিটের মূর্তি, যেটা মেসি না ঋত্বিক কেউ আজ অব্দি সেটা ডিকোড করতে পারেনি, সেটা লাস্ট 3-4 দিন ধরে দুলছিল। তো এই রেকটিফিকেশনগুলো নিয়ে এই সরকারকে কিরকম মার্কস দেবেন আপাতত? যদিও সরকারের থেকে বড় কথা কিন্তু দেখুন, আমি সমাজকে বলবো যে এখানে বাংলার, রবীন্দ্রনাথের বাংলা, জীবনানন্দের বাংলা, তাই এই বাংলায় যারা বুদ্ধিজীবী, যারা শিল্পী, সাহিত্যিক, তারা নিজেরা মনে করেন, তারা কি করছিলেন তারা বলেননি কেন? ঠিক, তারা মনে করেন যে এটা কুরুচিকর হচ্ছে, মানে তারা নাকি এত ভয় পেয়েছিলেন, তারা নাকি বলতেই পারেননি। তাই মানে সমস্ত বিকৃতি, ভাষার ক্ষেত্রে, স্কাল্পচারের ক্ষেত্রে, মানে স্থাপত্যের ক্ষেত্রে, এই ধরনের জিনিসগুলোকে তারা এন্ডোর্স করে গেছেন। সমাজ মুষ্টিমেয় অসৎ ব্যক্তির জন্য খারাপ হয় না। সমাজ সৎ মানুষ, শিক্ষিত মানুষ, তারা যদি নীরব নিষ্ক্রিয় থাকে তাহলে সমাজ বেশি খারাপ হয়। কবি মানে ত্রিকালদর্শী, কবি সত্যি কথা বলে, সত্যির কাছে কবি কখনো বিকিয়ে যায় না, সত্যি কথা বলে। তাই এই যে আমাদের শিক্ষিত মানুষের মধ্যে যেটা স্খলন বলা যায়, যে ধরুন কেউ বললেন একটা দল হেরে গেছে, আরে হেরে যেতেই পারে, গণতান্ত্রিক পদ্ধতিতে হেরেই যেতে, তাই 62টা মানুষকে খুন করে দেবে? আর একজন যে অভিনয় করেন, যে রূপালী পর্দায় দাঁড়ান, তিনি সেলিব্রিটি, তিনি বলবেন যে রোগড়ে দেওয়া হচ্ছে মানুষগুলোকে, নিরীহ মানুষগুলোকে একটা রাজনৈতিক দল করার জন্য খুন করা হচ্ছে। ঠিক, আমি মনে করি একজন রাজনৈতিক নেতার যতটা না পাপ, এই মানুষটা তার থেকে বেশি বড় পাপ করেছেন। রগরানি দিবস ঘোষিত হোক, রগরানি দিবস ঘোষিত, এবং সেই পরমব্রত যখন ক্যামেরার সামনে বলছেন যে আমি দাঁতে দাঁত চিপে সহ্য করেছি আমার সন্তানের মুখ চেয়ে, তার সন্তান 2021 সালে হয়ইনি। মানে এগুলো মানুষ তো বুঝতে পারছেন আস্তে আস্তে। এবং আপনি বললেন যে কবি মানে ত্রিকালদর্শী, উত্তরপ্রদেশের কোথায় কি ঘটনাকে কেন্দ্র করে এখানকার কবিরা সেই সময়তে ত্রিশূল, তার উপরে নিরোধ পড়ানোর অনেক কিছু উদাহরণ সেই সময় টেনেছিলেন। কিন্তু শামশেরগঞ্জ, ধুলিয়ানে যেখানে
হরগোবিন্দ দাস, চন্দন দাসকে কুপিয়ে হত্যা করা হলো, তারপর একটা কবিতাও পাওয়া যায়নি। এবং উল্টে আরো ভয়ঙ্কর হচ্ছে, যে দলের তারা সদস্য ছিলেন সেই দল, তারাই ওখানে তার যারা হত্যাকারী তাদের হয়ে আইনি লড়াই লড়ছে। কি পরিহাস, অদ্ভুত পরিহাস। ঠিক। তো এটা বোধহয় মানে কোথাও এই অবক্ষয়টা চলছে। এই অবক্ষয়টাই সবচেয়ে বড় বিষয়। আমি মনে করি রাজনৈতিক বোঝাপড়ার থেকেও বেশি বড় বোঝাপড়ার দরকার আমাদের সাংস্কৃতিক জগতে, মূল্যবোধের জগতে। এবং বাঙালি আনা, প্রকৃত বাঙালি এরকম ছিল না, বাঙালি সাহসী ছিল। মানে শুধুমাত্র আমি একটু ভাতা পাবো, একটু অ্যাওয়ার্ড পাবো, একটু সরকার থেকে অনুদান পাবো। আমি বলছি একদম সর্বশেষ সাক্ষাৎকার একটা আমার মনে পড়ছে, তিনিও কবিতার জগতে প্রথম সারিতে তার নাম আসে, জয় গোস্বামী। তিনি বলছেন যে আমাকে রাজার হয়ে কথা বলতেই হবে, আমি আমার বিপদে আপদে তার থেকে, রাজার থেকে আমি অনুদান পেয়েছি, তাই আমি রাজার হয়েই কথা বলবো, অন্য কোনো কথা বলবো না। তিনি বলছেন সাক্ষাৎকারে। মানে এই জিনিসগুলো, হ্যাঁ, এরকম শ্রদ্ধেয় মানুষেরা যারা ওই কাকা ছি করেছিলেন, হ্যাঁ, মঞ্চে ওঠে কাকা ছি করেছিলেন, তারা জানেন না যে পূর্ব বাংলা থেকে যারা অত্যাচারিত হয়ে এখানে আসছেন, সেই উদ্বাস্তু হিন্দুদের নাগরিকত্ব দেওয়া দরকার কিনা। তারা ওই আমরা অন্য কোথাও যাব না বলে নাটক করছেন। অনুপ্রবেশকারী যে অন্য কারণে, যেমন শাকিল আহমেদ ওখান থেকে এখানে এসে স্লিপার সেল তৈরি করেছে। তা আমি একজন হিন্দু উদ্বাস্তু, আমি প্রাণ বাঁচাতে, মা বোনের ইজ্জত বাঁচাতে এখানে এসেছি, আমার সঙ্গে শাকিল আহমেদকে একসঙ্গে দেখা হবে? এটা ওই কবি, ওই সাহিত্যিকেরা বোঝেন না। আমি জানি না যদিও আদৌ সেই রিয়েলাইজেশন হচ্ছে কিনা বা বোধোদয় হচ্ছে কিনা, কিন্তু এটুকু নিশ্চিত অন্তত সরকারের মতো চলবে, কিন্তু সংঘের যে কাজ মানুষ গড়ার এবং সমাজ গড়ার, সেখানে কোনো বিরতি নেই, সে কাজ একই রকম ভাবে চলতে থাকছে। সরকারের কোনো সম্পর্ক নেই। আমাদের মানুষ গড়ার কাজ ইংরেজ থাকার সময় থেকে আজ পর্যন্ত একইভাবে হয়েছে, এবং আমরা যত দিন যাচ্ছে তত বেশি মানুষের ভরসা পেয়েছি। এবং তার জন্য কোনো প্রচার বা সোশ্যাল মিডিয়া বা আলাদা করে কোনো পেজ, প্রোফাইল এসবের কোনো দরকার নেই সঙ্গে। না, দুষ্প্রচার যেটা, যেমন আপনি একটু আগে বললেন স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে কিংবা আরো অন্যান্য বিষয়ে, সেগুলো মনে হয় সেগুলো তো অবশ্যই সব আজকের বাচ্চারা, মানে আজকের যারা ছেলে মেয়ে, জানানো দরকার তাদের, তারা নিজেরাও এগুলো নিয়ে চর্চা করে তাদের মতো করে, তাদের ভাষায়। ধরুন আজকে যদি আপনি একটা ছেলের কাছে, ধরুন কোনো মিলিয়েনিয়াল একটি ছেলে বা জেনজির একটি ছেলে, সে তাকে উত্তরণ চায়, ঠিক, সে ডেভেলপমেন্ট চায়, সে এখানে কলকাতাতে তার নিজের জীবন কাটাতে চায়। তার জন্য পশ্চিমবঙ্গকে ঢেলে সাজানো প্রয়োজন। তাদের কাছে যেমন দেশমাতৃকার জন্য দেশভক্তির দরকার, তেমন দেশটা পরম বৈভবশালী হওয়া দরকার। একদম। এইটার যে সেটা সায়েন্স টেকনোলজিতে, সেটা বাইরে থেকে এখানে ইনভেস্টমেন্টের জন্য, এখানে কাজের জন্য, পড়াশোনার পরিবেশ, বেসিক এডুকেশন, পড়াশোনার পরিবেশ ঠিকমতো হওয়ার দরকার। এটাই কিন্তু উত্তরণ চায়। একটি ছেলে বা মেয়ে একটা নতুন পশ্চিমবঙ্গ চায়, যে পশ্চিমবঙ্গ সত্যিকারেরই ইন্ডাস্ট্রিতে, এডুকেশনে, সব কিছুতে সমৃদ্ধ হবে। আশাবাদী আপনি সেটা হবে, হওয়ার দিকে এগোচ্ছে নিশ্চয়ই। দেখুন, আমাদের এতদিন ধরে বাংলাকে কেউ দমাতে পারেনি, বহু সময়। মানে যদি শ্রী চৈতন্যদেব না আসতেন তাহলে আজকে আমাদের অবস্থা আফগানিস্তানের মতো হতো। স্বামী বিবেকানন্দ যদি না আসতেন তাহলে আজকে দক্ষিণ আমেরিকার যে দেশগুলো, তাদের মতো আমাদের অবস্থা হতো। হয়েছে কি? হয়নি। যদি শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকতেন তাহলে আজকে পশ্চিমবঙ্গটাই আমরা পেতাম না। ঠিক তেমনই কেউ না কেউ আসেন এবং বাংলা নিজে আবার নিজের জায়গায় ফিরে আসে। তাই বন্দে মাতরমের বাংলা, জনগণ মন অধিনায়কের বাংলা, সেই বাংলা নিজের ঐতিহ্যে ফিরে আসবে। এখানে চাকরি হবে, এখানে শিল্প হবে, সংস্কৃতি হবে। আর একটু আগে যে বলছিলেন, মানুষের মধ্যে যে শিল্পবোধ, বাংলা বাঙালির যে একটা সাংস্কৃতিক ঐতিহ্য, সেটাও স্থাপিত হবে। বেশ, আজ আপাতত এই পর্যন্তই। অনেক ধন্যবাদ জিষ্ণুদা, নমস্কার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।